হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। সো ওয়েলকাম টু এক্সপ্লোর বাংলার আরেকটা নতুন পর্বে। আর আজকে আমাদের ডেস্টিনেশন সোমরা বাজার। তো সবাই কেমন আছো? আশা করি সবাই এই শীতে খুব ভালো আছো। আচ্ছা, তোমরা যারা আমাদের চেনো না, আমি সৌভিক আমি শ্রেয়া, অ্যান্ড উই আর ভেঙ্গা ব্লগার্স। আচ্ছা, বেশ কিছুদিন ধরে ভেঙ্গা ব্লগার্স তাদের নতুন একটা সিরিজ নিয়ে এসছে এক্সপ্লোর বাংলা বলে, যার প্রথম পর্ব ছিল গুপ্তিপাড়ায়, আর আজকেরটা তো অলরেডি তোমরা জেনেই গেছো, সোমরা বাজার। আর এই ধরনের ভিডিওসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটনটা ক্লিক করো। হ্যাঁ, আর সাথে কমেন্ট করে জানাতেও পারো যে তোমাদের কিরম লাগলো আর আমরা কি কি আরও নতুন তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর সাথে আরেকটা বলি, আমাদের চ্যানেলের স্পেশালিটি হচ্ছে কিন্তু দুগ্গা দুগ্গা সিরিজ, যেখানে থাকে গোটা বাংলার উৎসবের হাল হাকিকাত, তাও কিনা গোটা বছর ধরে, রাইট? একদম, মানে আমরা বাঙালি হিসাবে কিভাবে মেতে উঠি সেটা সম্পূর্ণ ওখানে দেখতে পাবো। বিগত কিছুদিন আগে তোমাদের সামনে তুলে ধরেছিলাম হচ্ছে গুপ্তিপাড়া, যেটা হুগলিরই একটা জনপদ, আর আজকে তুলে ধরবো এই হুগলির আরেকটা জনপদ সোমরা বাজার। সোমরা বাজার কিন্তু বেশ কিছু পুরাতন মন্দির, বেশ কিছু পুরাতন রাজবাড়ি এবং একটি দ্বীপ যার নাম সবুজ দ্বীপ, তার জন্য জনপ্রিয়। হ্যাঁ, কলকাতা হোক বা শহর থেকে এই সব জনপদে একদিনের জন্য তোমরা ঘুরতে আসতেই পারো শীতের সময়। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এক্সপ্লোর বাংলার পর্ব। আর এই ভিডিওতে সেই সম্পূর্ণ মানে গোটা দিনের সবটা কিন্তু থাকবে তোমাদের জন্য। মূলত তোমাদের বলে দিই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোমরা বাজারের 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যখন হাওড়া থেকে কাটোয়ার উদ্দেশ্যে আসবে বা শিয়ালদা থেকে আসবে, তোমাদের এই প্ল্যাটফর্মটিতেই নামাবে। তবে সমস্ত জনপ্রিয় জিনিসগুলো কিন্তু ওই দিকে রয়েছে, অর্থাৎ গঙ্গার দিকে। গঙ্গাটা হচ্ছে ওই দিকে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তোমাদের এই পাশ থেকে কিন্তু উঠে ওই দিকে আর কি বেসিক্যালি যেতে হবে। গেলেই তোমরা কিন্তু যে দর্শনীয় স্থানগুলো সেইগুলো দেখতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোমরা বাজার স্টেশনের একদম ওপরে, যে ফুট ব্রিজটা রয়েছে তার ওপরে, এবং জাস্ট এখান থেকে দেখো জায়গাটা কি অপূর্ব দেখতে লাগছে। আই এম রাইট? আরও একটা আমি এখান থেকে একটা ট্রেন ঢুকছে, জিনিসটা মানে এতটাই সিনিক বিউটি স্টেশনটা, জাস্ট লুক এট দিস। তো বেসিক্যালি আমরা অলমোস্ট 8:30টায় বেরিয়েছিলাম শ্রীরামপুর দিয়ে, এখন অলমোস্ট প্রায় 10:30 বেজে গেছে। এখানে আমরা মোটামুটি নেমে গেছিলাম ওই 10:05-10, বাট স্টেশনটাতেই কাটিয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা গুপ্তিপাড়াতে যখন গেছিলাম তখনও ফিল করেছিলাম আর কি। মানে এখানে এসে সেই গ্রাম্য পরিবেশের যে গন্ধ, মেঠো গন্ধ, সেটা আমরা অনুভব আর করি। প্লাস চোখের শান্তি, মানে যে পাশের যে ভিজুয়ালটা রয়েছে ওটা অপূর্ব। এই ফ্রেমটা দেখো কি অপূর্ব লাগছে। আমি এখানেই দাঁড়িয়েছিলাম, ওই দূরে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা দিয়ে টুকটাক গাড়ি ঘোড়া যাচ্ছে এখান দিয়ে। হ্যাঁ, বুঝতে পারবে না, আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কারণ প্রচণ্ড ফগ রয়েছে অ্যাকচুয়ালি। এই মুহূর্তে থেকে বেরিয়ে এলাম সোমরা বাজার স্টেশন থেকে। আচ্ছা, স্টেশনের বাইরেটা বেশ সুন্দর, খুব একটা অদ্ভুত সুন্দর সিনিক বিউটি আমি বলবো পুরো স্টেশনটা। এবং স্টেশনটা থেকে বেরিয়েই তোমরা যেটা করতে পারো, উল্টো দিকে কিন্তু খাওয়ারের বিভিন্ন দোকান আছে, যেটা সাধারণত যে কোনো স্টেশনেই থাকে। সেখান থেকে কিন্তু খাবার খেয়ে নিতে পারো ঘোরার আগে আর কি, বেসিক্যালি। কারণ ভেতর দিকে যত যাবে তত হয়তো খাওয়ারের সমস্যা দেখা দিতে পারে, তো সেটার জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। অলরেডি এই যে শ্রেয়া চলে গেছে খাওয়ার দাওয়ার সেরে নিতে আর কি, কারণ ও অনেক সকালে বেরিয়েছে না খেয়ে দিয়ে যথারীতি। সোমরা বাজারের অলিগলিতে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন নিস্তারিণী কালী মায়ের যে মন্দির রয়েছে সেইখানে। এই টেম্পেলটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় এখানে, আর সেইটাই কিন্তু প্রথম তোমাদেরকে দেখাবো। এই শহরে প্রচুর মন্দির আছে, যেরকম বলছিলাম না, তো প্রথম মন্দির কিন্তু এটাই। স্টেশন থেকে মোটামুটি তোমার ওই 700 মিটার্স মতো পড়বে আর কি। আমার পেছনে থাকা এই মন্দিরটি হচ্ছে নিস্তারিণী কালী মন্দির। 1846 সালে কাশী ঘটির দ্বারা এই মন্দিরটি তৈরি করা হয়। উনি খুব অসুস্থ হয়েছিলেন আর কি, সেই রোগ থেকে নিস্তার পেতেই উনি এই কালী মায়ের প্রতিষ্ঠা করেন, যা নিস্তারিণী কালী মন্দির বলে এই অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে।
মন্দিরটি যেটা দেখছো সেটা হচ্ছে বাংলার নবরত্ন শৈলীতে তৈরি একটা মন্দির। মন্দিরের ওপর 9টা চূড়ো রয়েছে, যেটাকে নবরত্ন মন্দির যে কারণে বলা হয়ে থাকে সাধারণত। বিশেষত যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে মন্দিরের গেটের তালা। মূলত সকালবেলা 8টা থেকে 9টা আর সন্ধেবেলা 5টা থেকে 7টা অবধি এই মন্দিরটা খোলা থাকে, যে কারণে কিন্তু আমরা তোমাদের ভেতরটা দেখাতে পারলাম। নিস্তারিণী কালী মন্দির দেখার পর আমি এখানেরই একজনের থেকে জানতে পারলাম যে কাছেই আরও একটা নাকি সুন্দর মন্দির রয়েছে। তো এবার চলো সেই মন্দিরটাতে যাওয়া যাক আর কি। ওটা নাকি যারা মুস্তাফি ছিলেন তাদের তৈরি মন্দির আর কি এখানকার। এই রাস্তা ধরেই খানিকটা পথ এগিয়ে এলাম, আর এগিয়ে আসার সাথে সাথেই কিন্তু এই আরেকটা মন্দির, বললাম না সোমরা বাজারে কিন্তু রন্ধে রন্ধে মন্দিরের ইতিহাস লুকিয়ে আছে। এই মুহূর্তে আমার পেছনে যে মন্দিরটি রয়েছে সেটি হর সুন্দরী মন্দির। প্রখ্যাত রামনিধি মুস্তাফির দ্বারা এই মন্দিরটি 1814 সালে প্রতিষ্ঠিত হয়। এই সোমরা বাজার অঞ্চলের সবথেকে জনপ্রিয় যে মন্দির সেটি হচ্ছে আনন্দময়ী কালীমাতার মন্দির। সেই মন্দির প্রতিষ্ঠা হওয়ার 1 বছর পরে কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। সুন্দরী টেম্পলটি রয়েছে সেটি কিন্তু বাংলার পঞ্চরত্ন শৈলী দ্বারা তৈরি একটা মন্দির, মানে পদ্ধতিতে। এর বাইরে এই মন্দিরটাকে ঘিরে 14টি মন্দির রয়েছে। তার মধ্যে দুপাশে থাকা 6-6-12টি মন্দির হচ্ছে 8 চালা বিশিষ্ট, যেগুলো কিন্তু শিব ঠাকুরের মন্দির। আর তার বাইরে আরও 2টি পঞ্চরত্ন মন্দির রয়েছে, যেটির মধ্যে কিন্তু গণেশজি অবস্থান করেন। তবে যেটা মানে খারাপ লাগা আমাদের জন্য সেটা হচ্ছে এই মন্দিরটাতেও আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ এই মন্দিরটার টাইমিং 9:30 থেকে সকালবেলা 10:30 আর সন্ধ্যেবেলা 5:30 থেকে 6:30। এই মুহূর্তে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে মুস্তাফি পরিবারের ফ্যামিলি ট্রি। বিশেষত এই সোমরা অঞ্চলে যত মন্দির দেখতে পাচ্ছ তা বেশিরভাগই কিন্তু মুস্তাফি পরিবারের দ্বারাই নির্মিত। এই মুস্তাফি পরিবারের সাথে কিন্তু মুঘলদের একটা অদ্ভুত যোগ ছিল। এইখান থেকে আমি সরাসরি যাবো হচ্ছে তাদেরই বাড়িতে, এর পরের ডেস্টিনেশন আমাদের ওটাই, এবং তাদের বাড়ির সামনে গিয়ে তোমাদের বলবো এই পরিবারের একটা অদ্ভুত বিষয়। এখানে বিগত দিনে তোমাদের গুপ্তিপাড়া ঘুরে দেখিয়েছিলাম, আর আজকে দেখাচ্ছি সোমরা বাজার। গুপ্তিপাড়া সোমরা বাজার এগুলো অলমোস্ট কাছাকাছি, পাশাপাশি দুটো অঞ্চল আর কি। মাঝখানে একটা বেহুলা বলে স্টেশন রয়েছে। তো এইখানে আসার পর আমি একটা জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে এই অঞ্চলগুলোর যে টেম্পলগুলো রয়েছে সেগুলো মূলত বেশিরভাগ সময় বন্ধ থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে মানুষের সমাগম এতটাই কম যে একটু চুরির উপদ্রব বা ভয় থাকার জন্য এখানে সময়সীমাটা একটু কম। বেসিক্যালি এই মন্দিরটাও যেরকম দেখছো এখন দুপুরবেলার সময় কিন্তু বন্ধ রয়েছে। দুপুরবেলাটা দেখো অলমোস্ট ফাঁকা রয়েছে। আসলে কি হয় যে এই সময়টা পিক টাইম, তো যারা বাইরে থেকে একটু আগে যেমন বাইরে থেকে এসে বেশ কিছুজন মানুষ আর কি ঘুরে চলে গেল, তো এই টাইমটা যদি মন্দিরগুলো খোলা থাকে তাহলে সেগুলো তোমরা এসে দেখতে পারো। হ্যাঁ, আরও দেখতে সুবিধা হয় মূলত, কারণ শহর থেকে বেশ খানিকটা দূরে আসতেও একটা সময় লাগে। তো সেটা যদি খোলা থাকে বিষয়টা বেশ ভালো লাগবে আর কি। একটু আগে ওইদিকে যে মন্দিরটা দেখছো ওইখানে ছিলাম, জাস্ট হেঁটে এই পাশটা এলাম, আর পুকুরের এই পাশটা দিয়ে ওই দিকটা দেখতে কি সুন্দর লাগছে তাই না? মানে এই যে গ্রাম বাংলার যে অদ্ভুত একটা স্নিগ্ধতা আর এই পরিবেশের মধ্যে যে একটা মায়াবহ একটা ব্যাপার লুকিয়ে থাকে না, সেটা সব থেকে বেশি ভাল লাগে। আমি শ্রেয়াকে একটু আগেই বলছিলাম, দেখো ও ভিডিওতেও আসছে না, জাস্ট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। আমি ওকে বললাম যে তুই হালকা পাতলা হাওয়া দিচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে, অসাধারণ লাগছে। মানে এই পার্টিকুলার জিনিসগুলোর জন্যই না আমরা হয়তো অনেক দূরে দূরে ঘুরতে যেতে পারি না বিভিন্ন জায়গায়, যে চলো এখানে যাব ওখানে যাব। বাট আমরা কিন্তু এই সপ্তাহের একটা ছুটির দিন দেখে একবেলার জন্য চলে আসতেই পারি শহর থেকে একান্তে এই জায়গাগুলোতে। আর ঠিক এই উদ্দেশ্যগুলোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো আর কি। হাঁটতে হাঁটতে কিন্তু এই মুহূর্তে চলে এলাম আমাদের এই ভিডিওর যে মূল বা প্রধান আকর্ষণ আনন্দময়ী কালী মায়ের মন্দিরের একদম কাছে। আর আমি জাস্ট সামনে থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি ওটা এতটাই সুন্দর, মেসমারাইজিংও বটে। মানে এরকম সিনিক বিউটি, মানে গ্রামের দিকে এলে যে ভাইবটা পাওয়া যায় না, সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো। জাস্ট ক্যামেরাটা ঘোরাবো আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে। জাস্ট ওয়াও, জাস্ট দেখো এই জায়গাটা কি অপূর্ব তাই না? আর এই হচ্ছে একটা খুব সুন্দর দিঘি রয়েছে, ওই মন্দির রয়েছে, আর তারপর বিশাল বড় চাষের জমি রয়েছে। আমি ওইদিকে যখন যাব তোমাদের দেখাবো, বাট এই মন্দিরে যাব তার আগে তোমাদের যেরকম বলেছিলাম না মুস্তাফিদের বাড়ি, সেটা কিন্তু এই দিকে। তো আগে ওনাদের বাড়িটা দেখাই চলো। এই হলো সেই জরাজীর্ণ রাধা কুঞ্জ, অর্থাৎ মিত্র মুস্তাফিদের বাড়ি। শ্রেয়া এই মুহূর্তে প্রবেশ করছে জাস্ট বাড়ির ভেতরে। চলো, বাড়িটার অবস্থা দেখলে কিন্তু তোমাদের মনে হবে যে এই বাড়িটি
যে একটা বিশাল ইতিহাস তার সাথে রেখে গেছে সেইটার কথা। হ্যাঁ, আমি যদি একদম আস্তে আস্তে জাস্ট ওপরে উঠি আমি তোমাদেরকে দেখানোর জন্য, এই যে আমি ভেবেছিলাম ক্যামেরা অফ করে বিভিন্নভাবে নেব অ্যাঙ্গেল দিয়ে, বাট আমার মনে হলো যে একদম যেটা দেখছি সেটা দেখানোর বেটার। তালা রয়েছে এই বাড়ির বিভিন্ন অংশে, এই কড়ি বর্গা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এক সুবিশাল ইতিহাস রেখে গেছে আমাদের পেছনে। এই হচ্ছে ওনাদের রথ জগন্নাথ মহাপ্রভুর, যেটা কিন্তু বেশ সুন্দর, তাই না? ছোটোর মধ্যে মিত্র, কিন্তু তাদের নামের সাথে জুড়ে গেল মোস্তাফি। 1704 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব, যাকে আমরা কিন্তু মোগল সাম্রাজ্যের সবথেকে বর্বরতম রাজা বলে মনে করি, তার দেওয়া একটা উপাধি মোস্তাফি জুড়ে গেল কিন্তু এই মিত্রদের সাথে। রামমোহন মিত্র পেলেন সেই উপাধি। তারপর রামেশ্বরের চতুর্থ জেনারেশন 1712 খ্রিস্টাব্দে সোমনা বাজারে এই সুকুরিয়া গ্রামে এই বাড়ি কিন্তু তৈরি করেন। তারপর 1813 খ্রিস্টাব্দে এই পরিবারের সন্তান বীরেশ্বর মিত্র মুস্তাফি নির্মাণ করেন আনন্দময়ী কালী টেম্পল, যা এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি মন্দির, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয় এই ছোট্ট জনপদে। তোমরা কি জানো এই বাড়িতেই শুটিং শুরু হয় আকালের সন্ধানে ছবি। মৃণাল সেন আসেন 1980 সালের 13 সেপ্টেম্বর এই ছবির শুটিং শুরু করতে। মুস্তাফি পরিবারের এই রাজপ্রাসাদ দেখার পর এবার কিন্তু পালা এই আনন্দময়ী মন্দির ঘোরার। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে তোমাদেরকে তো একটু আগেই বললাম, তবে এই মন্দিরের শিল্পকলা কিন্তু একদম অন্যরকম অন্যান্য সমস্ত মন্দিরের থেকে। নবরত্ন পদ্ধতিতে তৈরি হলেও এই মন্দিরের চূড়া কিন্তু 24টা চূড়ার তৈরি মন্দির একমাত্র কিন্তু এই অঞ্চলে এলেই তোমরা দেখতে পাবে। তোমরা যদি মন্দিরটা ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে মন্দিরটার দ্বিতীয় তলের প্রত্যেকটি কোণেতে 3খানা করে চূড়া রয়েছে। তারপর যদি তোমরা তৃতীয় তলে যাও তাহলে দেখবে প্রত্যেকটা কোণায় 2টি করে চূড়ো রয়েছে এবং একদম উপরের তলে 1টি করে। অর্থাৎ তোমরা যদি মোট করো তাহলে কিন্তু 24টা চূড়া হয় সেক্ষেত্রে, যেটা কিন্তু একদম ভিন্ন ধারার একটা মন্দির এই বাংলার বুকে। এবং রয়েছে দুপাশে 6টি করে মোট 12টি শিব ঠাকুরের মন্দির। এই 12টি মন্দিরের মধ্যে 10টি মন্দির হচ্ছে 8 চালা বিশিষ্ট, আর বাকি 2টি মন্দির কিন্তু পঞ্চরত্ন শৈলীতে তৈরি করা হয়েছে। এই পঞ্চরত্ন শৈলীর 2টো মন্দিরের মধ্যে একটা মন্দিরে কিন্তু গণেশজি আছেন, আরেকটিতে শিব ঠাকুর, আর বাদবাকি 8 চালার সমস্ত মন্দিরেই কিন্তু শিব ঠাকুরের অধিষ্ঠান। এই মন্দিরগুলোর মধ্যে কিন্তু আমরা সেই বাঁকুড়া আর বিষ্ণুপুরের যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পের কিন্তু ছোঁয়া দেখতে পাই। এবার কিন্তু একে একে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করানোর পালা। হ্যাঁ, বহু দিনের অপেক্ষা। বিগত গুপ্তিপাড়া সিরিজেও আমি তোমাদের কোনো প্রতিমাই দেখাতে পারিনি, কিন্তু এইখানে কিন্তু তোমাদের দর্শন করাচ্ছি হচ্ছে আনন্দময়ী কালী মায়ের। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে এই মন্দিরটাও কি বন্ধ দেখবো এসে, বাট না, এখানে এসে যেটা জানতে পারলাম মন্দিরটি সারা দিনই খোলা থাকে। হ্যাঁ, হয়তো গেটে তালা থাকে, কিন্তু তোমরা প্রতিমার দর্শন বা মায়ের দর্শন অবশ্যই করতে পারবে। আর এখানে কিন্তু মায়ের সেই সুন্দর অপরূপ মূর্তি আমি দেখতে পাচ্ছি, যেখানে মা বসে রয়েছেন হচ্ছে মহাদেবের মানে বুকের ওপরে। অন্য জায়গায় কিন্তু মা কালী সাধারণত মহাদেবের ওপর দাঁড়িয়ে থাকেন, এখানে কিন্তু তিনি বসে আছেন হাঁটু জড়ো করে, এবং মায়ের মুখে কিন্তু একটা বরাদ ভয় যাকে বলা হয় বা হাস্য মুখ, সেটাই দেখতে পাচ্ছি। এবং এই কারণেই মাকে আনন্দময়ী বলে এখানে মানে বলা হয়। মা কিন্তু এখানে খুব সুন্দর একটি কাঠের সিংহাসনে অধিষ্ঠান করছেন। হয়তো আলোর খানিকটা খামতি থাকার জন্য সেটা তোমাদের সামনে পরিষ্কার নয় ক্যামেরাতে। শ্রেয়া কিন্তু এই মন্দিরে এসে ভালো একটা বিষয় পেয়েছে। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ছাগল ছানাগুলোকে আদর করছে, ওর মাকে আদর করছিল বলে ছোট্ট ছাগল ছানাটাও চলে এলো কিন্তু আদর খেতে। কি কাণ্ড! হ্যাঁ, বাহ, সাবাস, এই তো। হ্যাঁ, কে আগে আদর খাবে? মা আগে আদর খাবে না তার সন্তান আগে আদর খাবে? দুজন মিলে লড়াই করছে একদম রীতিমতো। আরে চল রে, বাড়িও ফিরতে হবে। তুই কি চিনিকে ভুলে গেলি এদের চক্করে? আনন্দময়ী কালী মন্দির থেকে বেরিয়ে খানিকটা হাঁটতে হাঁটতে এই রাস্তাটা পেলাম। কি সুন্দর, তাই না? পেছনে গাছ, তার পাশে একটা ধানের ক্ষেত। এটা সম্ভবত ফুল গাছ, ফুল ফুটলে অসাধারণ দেখতে লাগে।
এত ভাল লাগে। এই দেখো পরন্ত বিকেল, সবে সূর্যটা অস্ত যাচ্ছে আমার চোখের সামনে, আর আমরা দুজন এই সরু একটা আলের মতো সরু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। যদিও এটা মাটির নয়, এটা পাকা রাস্তা, বাট স্টিল একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। একদিকে ধান ক্ষেত আর একদিকে গাছ, বেশ সুন্দর। মানে অ্যাকচুয়ালি কি হয় না, আমরা এতটাই শহুরে জীবনে ব্যস্ত থাকি প্রত্যেক দিন, বহুত ওই রেস্তোরাঁ, ঝাঁ চকচকে মল, শপিং মল ইত্যাদির মধ্যে এতটাই আমাদের চোখটা বন্ধ হয়ে থাকে যে এই জায়গাগুলোতে এলে মনে হয় যেন একটা নতুন প্রাণ ফিরে পেয়েছি। একটা ফ্রেশ এয়ার। একদম, এটা সব থেকে বড় কথা, ফ্রেশ এয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বেহুলা নদীর তীরে, সোমরা বাজারের বেহুলা নদী, যা এইখানে থেকে আর খানিকটা পথ গিয়েই গঙ্গায় মিশেছে। এই বেহুলা নদীর এই যে পার, এখান থেকেই তোমরা যাত্রা করতে পারো হচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট সবুজ দ্বীপের উদ্দেশ্যে। 25 মিনিট মতো সময় লাগে এখান থেকে যেতে, আর যে নৌকায় করে যাবে তার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর হবে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা সবুজ দ্বীপ অবধি পৌঁছতে পারছি না, বাট আমি আমার আশপাশের পরিবেশটা দেখাবো। কি সুন্দর দেখো, গ্রাম বাংলার সুন্দর পরিবেশ। এই যে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রেয়াও এনজয় করছে বেসিক্যালি ভিউটা। ওপারটা মানে বেহুলা নদীর ওপারে যেটা রয়েছে সেটা বিশাল বড় একটা চর, সাধারণত গোকুল চর বলা হয় ওটাকে। এত বড় একটা ফাঁকা জায়গা আমার পেছনে রয়েছে, যেখানে অজস্র কাশফুল ফুটে রয়েছে। আবার এইখান থেকেই যদি খানিকটা এগিয়ে যাই গঙ্গার মাঝ বরাবর রয়েছে হচ্ছে সবুজ দ্বীপ, আর তার ঠিক অপর প্রান্তে রয়েছে কিন্তু রানাঘাট শহর। তো রানাঘাট আর সোমরা বাজার, এই দুটো তোমরা যদি লোকেট করো তাহলে কিন্তু সবুজ দ্বীপে আসা তোমাদের জন্য অনেক সহজ হবে। সবুজ দ্বীপ তো যাওয়া হলো না সময়ের কারণে, বাট তোর এই জায়গাটা কেন লাগে? মনে হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি নাকি? একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা পড়ন্ত রোদ আছে, অপূর্ব অপূর্ব। আর এখানে কাশফুল ফুটে আছে, নৌকা রয়েছে, খুব সুন্দর একটা সেই গ্রাম ছাড়া ওই অদ্ভুত সিনিক বিউটি। হ্যাঁ, ওই গানটাই মনে পড়ছে, গ্রাম ছাড়া এই রাঙামাটি পথ। সাবাস। দেখো ওপারের এই সুন্দর কাশফুলগুলো, অপূর্ব তাই না? এইদিকেও হয়ে আছে খানিকটা। এই মেঠো পথগুলো দিয়ে হেঁটে যেতে কি অপূর্বই লাগে যখন, আহা দেখো এই সবে ধানের চারাও কিন্তু এখানে সবে মাত্র রোপণ করা হয়েছে আর কি। অপূর্ব এই সৌন্দর্য। এটা সত্যি বলছি, এটা সিনারির থেকে কম নয়। মানে আমি ছোটোবেলায় যে আমরা আঁকতাম ড্রয়িংয়ের পাতায়, পুরো সেরকম একটা জায়গা এটা। অদ্ভুত। তোমাদের সবুজ দ্বীপের সম্বন্ধে ইয়েগুলো দিয়ে দিই, মোটামুটি ইনফরমেশনগুলো। এই যে বাস ভাড়া 200 টাকা, ছোটো 4 চাকা 100 টাকা, টোটো অটো ভাড়া হচ্ছে 50 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এখানেও একটা জোন রয়েছে, এখানে রাখতে পারো। আর এই হচ্ছে সামনে বেহুলার ঘাট, যেখান থেকে আমরা উঠে এলাম এই মুহূর্তে। আমরা তো যেতে পারলাম না, বাট তোমরা গেলে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগবে। আর একটা ইন্টারেস্টিং, এই যে সবুজ দ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট, এখানে এসি নন এসি রেস্টুরেন্ট, লোকাল ট্যুর, প্রাইভেট পিকনিকের বন্দোবস্ত রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সহ সবুজ দ্বীপ চরেতে। তো সেটারও কিন্তু একটা কন্ট্যাক্ট ডিটেলস এই যে নিচে দেওয়া রয়েছে। তো সোমরা বাজার কিরম লাগলো বল? বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মানে প্রত্যেকটা জায়গায় দেখার মতো অনেক কিছু জানার আছে। আর স্পেশালি সবুজ দ্বীপের জন্য একটু মন খারাপ করছে, কিন্তু দেখা যাক পরে অবশ্যই। হ্যাঁ, বেসিক্যালি ওটা পিকনিক স্পট, ওটা ভিডিও করলে আলাদা করেও ভিডিও করাই উচিত আমার মনে হয় দ্বীপটা। তো সেটা যদি করা যায় কখনো, খুব শিগগিরই চেষ্টা করব ওটাও তুলে ধরার। বাট মোটামুটি তোমাদের একটা আভাস আশা করি দিয়ে দিতে পেরেছি যে কীভাবে যাবে সবুজ দ্বীপে। নৌকো চার্জ, আচ্ছা নৌকোর চার্জেসটা মিস হয়ে গেছিলো, ওটা একটু মনে করে বলে দিই। সেটা হচ্ছে জনপ্রতি তোমার 100 টাকা করে কিন্তু লাগে ওই নৌকোগুলোতে করে তোমার সবুজ দ্বীপ অবধি পৌঁছোতে। আর যাওয়ার সময় দ্বীপে পৌঁছোতে 25 মিনিট মতো সময় লাগে, আর আসার সময় মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট। আশা করি গুপ্তিপাড়ার ভিডিওটার মতো এই ভিডিওটাও তোমাদের বেশ কিছু নলেজ দিল, আর তোমাদেরও ভালো লাগলো শীতের সময় ঘুরতে আসার জন্য, রাইট? একদম, একদিন হোক বা দুদিন হোক বা উইকেন্ড ট্রিপ, এখানে কিন্তু আসতেই পারো। একদম, অবশ্যই আসো, এসে ঘুরে যাও। আশা করি ভাল লাগবে হুগলির এই সুন্দর জনপদ। তবে খুব শিগগিরই আবার নতুন কোনো জনপদের খোঁজে আমরা বেরিয়ে পড়বো, আর সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর তার মাঝে অবশ্যই এবার পালা কিন্তু ক্রিসমাসের, আর তার সাথে কিন্তু দরজায় করান আছে বাঙালির অন্যতম সব থেকে বড় উৎসব সরস্বতী পুজো। তো সেইগুলোও আমরা আনতে থাকবো। তো তোমাদের নজর থাকুক বেঙ্গা ব্লগার্সের পর্দায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা ক্লিক করে। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা। বিখ্যাত ক্ষীরমোহন, মানে এটা মিস করে যাচ্ছিলাম, বাট স্টেশনে এসে পেয়ে গেলাম, কারণ যখন ফিরছিলাম তখন সমস্তটা বন্ধ ছিল। একবার খাই, একদম রসগোল্লার মতো, বাট আলাদাই।